আসসালামু আলাইকুম। আজ আমরা পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য সম্পর্কে জানব। পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে কেবল মিশরের গিজার পিরামিড আজও টিকে আছে। তাই একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের শ্রেষ্ঠ স্থাপত্যগুলোকে নতুন করে স্বীকৃতি দেওয়ার জন্য একটি বৈশ্বিক উদ্যোগ নেওয়া হয়। সুইজারল্যান্ডের নিউ সেভেন ওয়ান্ডার্স 2000 সালে একটি প্রচারণা শুরু করে। সারা বিশ্বের প্রায় 10 কোটি মানুষের ভোটের ভিত্তিতে 2007 সালের 7 জুলাই পর্তুগালের লিসবনে পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের তালিকা ঘোষণা করা হয়। চলুন এই নতুন সপ্তাশ্চর্যের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। তাজমহল এটি ভারতে অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব শ্বেতপাথরের সমাধিটি নির্মাণ করেন। এটি ভালোবাসার অমর প্রতীক হিসেবে পরিচিত। 1632 সালে এর নির্মাণ শুরু হয় এবং মূল সৌধটি 1648 সালে সম্পন্ন হয়। প্রায় 20,000 কারিগর এবং শ্রমিক দীর্ঘ সময় ধরে এটি তৈরিতে কাজ করেছেন। এটি তৈরিতে সারা বিশ্ব থেকে 28 প্রকারের মূল্যবান পাথর আনা হয়েছিল। চীন থেকে জেড, তিব্বত থেকে ফিরোজা এবং শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি পাথর আনা হয়েছিল। তাজমহলের মূল কাঠামোটি সম্পূর্ণ প্রতিসাম্য বা সিমেট্রিক। প্রতিসাম্য বা সিমেট্রিক হলো এমন একটি বৈশিষ্ট্য যেখানে একটি বস্তুর এক অংশ অন্য অংশের সাথে হুবহু মিলে যায়। তাজমহলের একদম মাঝখান দিয়ে যদি একটি কাল্পনিক রেখা কল্পনা করা হয় তবে দেখা যাবে এর ডান দিক এবং বাম দিক একদম হুবহু এক। সূর্যোদয়ের সময় তাজমহল হালকা গোলাপি বা পিঙ্ক আভা ধারণ করে। কড়া রোদে এটি একদম ধবধবে সাদা বা উজ্জ্বল ধবল দেখায়। বিকেলে সূর্যের লালচে আলোতে এটি হালকা হলুদাভ এবং সোনালি দেখায়। পূর্ণিমার রাতে তাজমহল এক অপার্থিব নীলাভ আভা ছড়িয়ে দেয়, যা পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। কথিত আছে তাজমহলের এই পরিবর্তনশীল রং নাকি মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের মেজাজ পরিবর্তনের প্রতীক। যমুনা নদীর তীরে অবস্থিত শ্বেত পাথরের এই স্মৃতিসৌধটি পারস্য, ইসলামিক এবং ভারতীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণ। তাজমহলকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1983 সালে। কলোসিয়াম এটি ইতালিতে অবস্থিত। রোমান সম্রাট ভেসপাসিয়ান 70 থেকে 72 খ্রিস্টাব্দে এর নির্মাণ শুরু করেন এবং 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাস এটি উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রায় 9,000 বন্য পশুকে এখানে হত্যা করা হয়েছিল। রোমান সাম্রাজ্যের বীরত্ব ও নিষ্ঠুরতার প্রতীক হল এই বিশাল অ্যাম্পিথিয়েটার। এটি গ্ল্যাডিয়েটরদের লড়াই, পশুর লড়াই এবং নাটক মঞ্চস্থ করার জন্য ব্যবহৃত হতো। গ্ল্যাডিয়েটরদের লড়াই ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং রোমাঞ্চকর এক ধরনের যুদ্ধ খেলা, যেখানে সশস্ত্র যোদ্ধারা দর্শকদের বিনোদনের জন্য একে অপরের সাথে অথবা বন্য পশুর সাথে জীবনপণ লড়াই করত। কলোসিয়ামের ভিতর কৃত্রিমভাবে পানি জমিয়ে নৌযুদ্ধ বা সি ব্যাটলস প্রদর্শনী করা হতো। এর জল নিষ্কাশন ও সরবরাহ ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে খুব দ্রুত পুরো এলাকা প্লাবিত করা যেত। কলোসিয়াম বিশ্বের বৃহত্তম পাথরের তৈরি থিয়েটার। এটি 80টি প্রবেশপথ বিশিষ্ট একটি উপবৃত্তাকার কাঠামো, যেখানে প্রায় 50,000 থেকে 80,000 দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারত। দর্শকদের রোদ ও বৃষ্টি থেকে বাঁচাতে কলোসিয়ামের উপর ভেলামিয়াম নামক এক বিশাল কাপড় বা পালের ছাদ টানানো হতো, যা একদল প্রশিক্ষিত নাবিক নিয়ন্ত্রণ করত। কলোসিয়ামকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1980 সালে। চিচেন ইৎজা এটি মেক্সিকোতে অবস্থিত। এটি প্রাক কলম্বিয় সময়ের মায়া সভ্যতার একটি সমৃদ্ধ ধর্মীয় ও অর্থনৈতিক শহর ছিল। শহরটি নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে। চিচেন ইৎজা শব্দের অর্থ ইৎজাদের কুয়োর মুখ। এখানকার প্রধান আকর্ষণ হল এল কাস্তিলো পিরামিড, যা জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান,
কাজে লাগিয়ে নির্মিত। এল কাস্তিলো পিরামিডের চারদিকের ধাপ সংখ্যা ও চূড়া মিলে মোট 365টি ধাপ রয়েছে, যা বছরের 365 দিনকে নির্দেশ করে। এটি একটি বিশাল ক্যালেন্ডারের মতো কাজ করত। মায়ারা এই পিরামিড ব্যবহার করে ঋতু পরিবর্তন এবং চাষাবাদের সময় নির্ধারণ করত। এছাড়া পিরামিডটির স্থাপত্য এমন যে এটি বিশেষ বিশেষ নক্ষত্রমণ্ডলীয় উদয় ও অস্তের সাথেও সম্পর্কিত। 2009 সালে প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন যে এল কাস্তিলো পিরামিডটি একটি বিশাল ভূগর্ভস্থ প্রাকৃতিক কুয়োর ঠিক ওপরে নির্মিত হয়েছে। ধারণা করা হয় মায়ারা একে মহাজাগতিক বা আধ্যাত্মিক সংযোগস্থল হিসেবে মনে করত। চিচেন ইৎজাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1988 সালে। মাচু পিচু, এটি পেরুতে অবস্থিত। ইনকা সম্রাট পাচাকুতি 1450 সালের দিকে এটি নির্মাণ করেন, তবে স্পেনীয় বিজয়ের সময় এটি পরিত্যক্ত হয়ে যায়। 1911 সালে হাইরাম বিংহাম এটি পুনরায় বিশ্বের সামনে আনেন। ধারণা করা হয় এটি সম্রাটের বিশ্রামস্থল বা ধর্মীয় কেন্দ্র ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7970 ফুট উচ্চতায় আন্দিস পর্বতমালার চূড়ায় কোনো সিমেন্ট বা চুন ছাড়াই কেবল পাথর সাজিয়ে এই শহরটি তৈরি। উচ্চতার কারণে একে মেঘের ওপরের শহরও বলা হয়। এখানকার ইন্তিহুয়াতানা পাথরটি একটি সূর্য ঘড়ি হিসেবে কাজ করত। ইনকাদের বিশ্বাস ছিল এই পাথরটি সূর্যকে তার নির্দিষ্ট স্থানে বেঁধে রাখে। মাচু পিচুর পাথরগুলো এমনভাবে কাটা যে একটির সাথে আরেকটি খাঁজে খাঁজে আটকে থাকে। একে বলা হয় অ্যাংলার পদ্ধতি। এই পদ্ধতির কারণেই ঘন ঘন ভূমিকম্প হওয়া সত্ত্বেও কয়েকশো বছর ধরে এই শহরটি অটল রয়েছে। মাচু পিচুকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1983 সালে। ক্রাইস্ট দ্য রিডিমার, এটি ব্রাজিলে অবস্থিত। ব্রাজিলের রিও ডি জেনিরোর কর্কোভাডো পাহাড়ের চূড়ায় 1922 থেকে 1931 সালের মধ্যে এটি নির্মিত হয়। ব্রাজিলের খ্রিস্ট ধর্মের প্রভাব এবং স্বাধীনতার শতবর্ষ উদযাপন উপলক্ষে এটি তৈরি করা হয়। মূর্তিটি পাথরের চূড়ায় অবস্থিত হওয়ায় এটি প্রতি বছর প্রায় 3 থেকে 6 বার বজ্রপাতের শিকার হয়। এজন্য এর ভিতর বিশেষ বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে। মূর্তিটি তৈরি করতে কনক্রিটের ওপর হাজার হাজার ছোট ছোট ত্রিকোণাকার সোপ স্টোন বা সাবান পাথর বসানো হয়েছে, যা একে আবহাওয়া থেকে রক্ষা করে। যীশুখ্রিস্টের এই মূর্তিটি 98 ফুট লম্বা, তবে ভিত্তিসহ এটি 125 ফুট। এটি রিও শহরের পাহাড়ের ওপর থেকে দুহাত বাড়িয়ে পুরো শহরকে আশীর্বাদ করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ক্রাইস্ট দ্য রিডিমারকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 2012 সালে, অর্থাৎ এটি এই তালিকার সবচেয়ে নবীনতম সদস্য। পেত্রা, এটি জর্ডানে অবস্থিত। জর্ডানের মরুভূমিতে পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি এই নগরীটি ছিল প্রাচীন নাবাতিয়ান রাজ্যের রাজধানী। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এটি প্রতিষ্ঠিত হয়। 112 খ্রিস্টাব্দে এটি রোমানদের দখলে চলে যায় এবং 363 সালের এক ভয়াবহ ভূমিকম্পে শহরটির ব্যাপক ক্ষতি হয়। 1812 সালে সুইস পর্যটক জোহান বোরখায়েট একে পুনরায় বিশ্বের সামনে আনেন। মরুভূমির মাঝে পাহাড় খোদাই করে তৈরি এই শহরটি তৎকালীন সময়ে মশলা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। এর লালচে পাথরের কারুকার্যের জন্য একে রোজ সিটি বা গোলাপি শহর বলা হয়। পেত্রার স্থাপত্যশৈলী অত্যন্ত আধুনিক ছিল। এখানকার আল খাজনে ট্রেজারি মন্দিরটি স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। মরুভূমির মাঝে অবস্থিত হলেও পেত্রার বাসিন্দারা বৃষ্টির পানি সংগ্রহের এক বিশাল ও জটিল নেটওয়ার্ক তৈরি করেছিল। তারা প্রায় 30,000 মানুষের জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করতে পারত। পেত্রার মাত্র 15% অংশ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। বাকি 85% অংশ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে বলে প্রত্নতাত্ত্বিকদের ধারণা।
পেত্রাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1985 সালে। গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর, এটা চীনে অবস্থিত। এটি মূলত কোনো একক প্রাচীর নয়, বরং অসংখ্য প্রতিরক্ষা প্রাচীরের সমষ্টি। এর নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, যা প্রায় 2000 বছর ধরে ধাপে ধাপে চলেছে। তবে বর্তমানের অধিকাংশ অংশই তৈরি হয়েছে মিং রাজবংশের আমলে, অর্থাৎ 1368 থেকে 1644 সালে। প্রায় 10 লক্ষ শ্রমিক, সৈন্য এবং সাধারণ মানুষ এটি নির্মাণে প্রাণ দিয়েছিলেন। লোকমুখে প্রচলিত যে মৃত শ্রমিকদের এই প্রাচীরের ভেতরেই সমাহিত করা হয়েছিল, তাই একে বিশ্বের দীর্ঘতম কবরস্থানও বলা হয়। উত্তর দিক থেকে মঙ্গল এবং যাযাবর দস্যুদের আক্রমণ প্রতিহত করে চীনকে রক্ষা করাই ছিল এর মূল লক্ষ্য। এটি পৃথিবীর দীর্ঘতম মানুষের তৈরি স্থাপনা, যার দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার। এর উচ্চতা গড়ে 15 থেকে 30 ফুট এবং চওড়াই 32 ফুট পর্যন্ত। প্রাচীর জুড়ে হাজার হাজার ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে শত্রুর উপর নজর রাখা হতো। এটি মূলত পাথর, ইট এবং মাটি দিয়ে তৈরি। অবাক করার মতো বিষয় হলো, প্রাচীরের পাথরগুলো জোড়া দেওয়ার জন্য চুনের সাথে আঠালো ভাতের মার মেশানো হয়েছিল। এটি প্রাচীরকে দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী করতে সাহায্য করেছে। চীনের মহাপ্রাচীরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1987 সালে। গিজার পিরামিড, এটা মিশরে অবস্থিত। মিশরের গিজার পিরামিডকে নতুন সপ্তাশ্চর্যের তালিকায় রাখা হয়নি, তবে এটি প্রাচীন সপ্তাশ্চর্যের একমাত্র জীবিত নিদর্শন হওয়ায় একে সম্মানসূচক সদস্য হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। মিশরের গিজার পিরামিডকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় 1979 সালে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।